দর্শক আপনারা হাটে না গিয়েও যদি কেউ গরু কিনতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকার নিকটস্থ এই জায়গাতে প্রয়াস এগ্রো ফার্মে। এবং যারা অনেক সময় হয় যে সময় স্বল্পতার কারণে আপনারা হাটে যে আলাদা করে গরু দেখতে পারেন না, তারা চাইলেই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাইয়াদের সাথে যোগাযোগ করলেও কিন্তু তারা আপনাদেরকে প্রয়োজনীয় যত গরু সম্পর্কিত প্রয়োজনীয় যত তথ্যাদি রয়েছে তাদের ফার্মের রিলেটেড সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবে। আর সবাইকে একটা কথাই বলবো যে আপনারা অর্গানিক খাবার খাওয়ানো হয় এবং যেটা আমাদের জন্য সেফ, এই ধরনের পশুই অবশ্যই আপনার কোরবানির দেওয়ার জন্য কেনার চেষ্টা করবেন। সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। গরু নিয়ে এখন খামারিরা সকলেই ব্যস্ত। একটা ফার্মে ঢুকলেই আমরা বুঝতে পারি যে সেখানে বেশ একটা জমজমাট পরিবেশ পরিস্থিতি বিরাজ করতে থাকে, কারণ আর মাত্র কিছুদিন পরেই আমাদের সকলের প্রিয় ঈদুল আজহা চলে আসছে, কোরবানির ঈদ চলে আসছে। সকলে আমরা যেমন ব্যস্ত চিন্তা করছি যে কি কিনবো, কোথা থেকে কিনবো, গরু কিনবো, খাসি কিনবো নাকি মহিষ কিনবো, কোনটা কিনে আমি আসলে কোরবানি দিতে পারি, ঠিক তেমনি খামারিরাও প্রস্তুতি নিচ্ছে কিভাবে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের পশুটি আপনাদের নিকট পৌঁছে দেওয়া যেতে পারে এবং আপনাদেরকে সন্তুষ্ট করা যেতে পারে। আরও বিস্তারিত জানতে হলে আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে দীপ্ত কৃষির আজকের পর্ব। রিফাত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কোরবানি ঈদকে কেন্দ্র করে সব খামারগুলোই তো অনেক বেশি ব্যস্ত, তো আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমরাও একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, দিন রাত সব মিলে আমরা কাজ করছি। আর কিছুদিন পরে ইনশাআল্লাহ আমাদের কাছে যে গরুগুলো আছে আমরা আশা করছি যারা কুরবানি দিবেন তাদের কাছে আমরা তাদের আমানতগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। এবারের কুরবানির ঈদকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু প্রস্তুত রেখেছেন? আপু এই বছর আমরা কুরবানি ঈদ উপলক্ষে 300 কিছুটা কম গরু এবার প্রস্তুত করছি। গরু আছে আমার প্রায় 350 মতো আলহামদুলিল্লাহ। ওগুলো কিছু সামনের বছর যাবে, যে গ্রোথ রেট ভালো সেগুলো। আর আছে হচ্ছে আপনার শাহিওয়াল, সিন্ধি, দেশি, কিছু ভুট্টি গরু, অল্প কিছু ফ্রিজিয়ান ক্রস আছে আমাদের কাছে। ভাইয়া, খামারে তো বিভিন্ন আকারের গরু রয়েছে এবং এই আকারের উপর তো ওজনটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তো কত থেকে কত ওজনের গরু এখানে রয়েছে? আপু এইখানে আমাদের ডিসপ্লে সেন্টার, এখানে আমাদের যে গরুগুলো আছে, আচ্ছা এখানে একটা মহিষ আছে, এটা হচ্ছে আমাদের অ্যালবেনা বাফলো বলে থাকি। এটা আমাদের দেশে এখনো ব্রিডিং করা তেমন সম্ভব হয়নি, কিছু কিছু হয়তো করেছে। আচ্ছা, এই মহিষটার বৈশিষ্ট্য হলো ওরা একটু নরমালি পিঙ্ক কালারের মতো হয়। আর ভাইয়া এইটি আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? এটা আমরা কালেক্ট করেছি বাংলাদেশের একটা বাজার থেকে, হাট বাজার থেকে। আচ্ছা, ওইখান থেকে। ওর আমি ওকে বর্তমান মূল্য কত আছে? ওকে আমি 2.5 বছর ধরে পালছি। ওর ওয়েট আছে 730 কেজি। আচ্ছা আচ্ছা। আর ওর প্রাইস আমরা চাচ্ছি হচ্ছে 5,20,000 টাকা। 5 লক্ষ। এর মধ্যে কি কেউ দাম করেছে, দামাদামি করেছে এসে দেখেছে? এখন দামাদামি চলছে। আচ্ছা, আমার কাছে মানে ওর ক্রেতা আছে? হ্যাঁ, ক্রেতা আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরের যে গরুটি, এটা সম্ভবত আমাদের দেশাল। এটা দেশাল গরু। আচ্ছা, এটা একটা লাল কালারের। ওর ওজন কত আছে? ও ওজন আছে 420 কেজির মতো। 420 কেজি। আপনারা কি লাইভ ওয়েট হিসাব করে দামটা ধরেন নাকি আকার আকৃতির উপর নির্ভর করে বা একটা গরুকে দেখে আপনারা দামটা নির্ধারণ করছেন? এখানে আমার স্কেল আছে, স্কেলে ওনারা ওজন উঠায় দেখতে পারবে, কিন্তু আমরা লাইভ ওয়েটে পার কেজি হিসাবে আমরা সেল করি না। অনেক জায়গাতে এটা কিন্তু করছে। হ্যাঁ, কিন্তু আমরা কুরবানি পারপাসে আমাদের কাছে মনে হয়েছে যে দরকার নেই, এর জন্য আমরা আমাদের কাস্টমারদের আমরা যেভাবে নরমালি প্রচলিত যেভাবে বাজার থেকে করা হয়, আমরা যেভাবে কিনে আনি কাস্টমারকেও আমরা সেভাবেই দেখাই, সেভাবে ওনাদের সাথে বেচাকেনা করি। এই দেশাল গরুটার দাম আছে কত? আপু এই দেশালটার গরুটার আমরা দাম চাচ্ছি 2,20,000 টাকা। এর পরবর্তীতে এই যে গরুটা রয়েছে, এটা কি জাতের এবং এটার ওজন কত আছে? এটা সিন্ধি আর দেশির কিছু ক্রস আছে। এই গরুটার সিন্ধি জাত। ও ওজন আছে বর্তমানে 520 কেজি। ওকে কি আপনারা আপনাদের নিজস্ব ফার্মে ব্রিড করিয়েছিলেন? ও আমার খামারে আছে 8 মাস এখন পর্যন্ত। আচ্ছা, এর মানে ও আপনাদের না, আমাদের খামারে ব্রিডিং এর গরু এখনো আমরা বিক্রি করা শুরু করেননি। তবে আপনারা তো সম্ভবত এরকম একটা প্রস্তুতি নিচ্ছেন। জি, আমরা এই এক্সপেরিমেন্ট চলছে এখনো। ওর বয়স কত আছে? ওর বয়স হচ্ছে এখনো 4 দাঁত, মানে 3 থেকে 3.5 বছরের মধ্যে। আচ্ছা, ওর প্রাইস চাচ্ছি আমরা হচ্ছে 3,40,000 টাকা। আচ্ছা, এর পরের গরুটা এটা কোন জাতের? এইটাকে আমি বাছুর এনেছিলাম আপু। ও আমার কাছে 2.5 বছর ছিল। ওর তখন ওজন ছিল 130 থেকে 40 কেজি। এখন কত আছে? ওর ওজন আছে এখন হচ্ছে 520 কেজির মতো। ওর ওজনই ও, কিন্তু ওই শাহিওয়াল নাকি সিন্ধি? ও দেশাল। এর পরের এটা হচ্ছে আমাদের পাকড়া জাতের গরু, শাহিওয়ালের মধ্যে পড়েছে। আচ্ছা, শাহিওয়ালের সাথে কিছু ক্রস আছে দেশি। ওর বয়স কত হবে এখন? ওর বয়স আছে এখনো 4 দাঁত, ও 3.5 বছরের। ওর ওজন আছে হচ্ছে এখন 610 কেজি।
আচ্ছা, তো এই গরুটার মূল্য কত? ওকে আমরা আস্কিং লাস্ট আমাদের হচ্ছে আমরা চাচ্ছি 4,80,000 টাকা। ভাই এই জাতের গরুগুলো কি সাধারণত এরকমই দেখতে হয়, একটু ছিটা ছিটা বিভিন্ন রঙের থাকে? বলা হয় আমাদের দেশে পাকড়া জাতের গরু, নরমালি ওরা শাহিওয়াল ব্রিডের। আচ্ছা, আর এই গরুগুলোর আলহামদুলিল্লাহ ভালো একটা ক্লায়েন্ট বেস আছে, যেটা যারা আসলে এই গরুটা পছন্দ করে, এই কালারটা অনেকে পছন্দ করে। মানে প্রিভিয়াসলি যারা আপনাদের কাছ থেকে কিনেছে তারাই কি এই গরুগুলোর বেশি পছন্দ করে বা নিতে চায়, এরকম ব্যাপার আছে না? অনেকে লাল দিচ্ছি, অনেকে চায় যে বছরের প্রতি বছর একটা কালার চেঞ্জ করে ভিন্নতা আনি, তখন অনেকে চায়। জি জি, আসলে এটা এরপরে আরো দুটো গরু আছে, এই গরু দুটো এটা হচ্ছে ওই যে আপনি দেখিয়েছেন আমাদের জিল্লুর, ওর বয়স আছে 4 দাঁত, ও 3.5 বছরের বয়সের, ওকে আমি পালছি 8 থেকে 9 মাস। তবে জিল্লুকে দেখতে খুব হেলদি, সুস্থ, সবল মনে হয় মাশাআল্লাহ। ওর দাম কত রয়েছে এবার? ওর দাম আমরা চাচ্ছি আপু 5,40,000 টাকা। ওর ওজন আছে 700 কেজি, 5-10 কেজি কম বেশি মাশাআল্লাহ। এইটা কি ও হচ্ছে হাইটটা বেশ, হ্যাঁ ও হাইট, এবং ওর মধ্যে এখানে যা গরু দেখছেন তার মধ্যে আমার ধারণা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি 7 বছর ধরে যে ফার্ম করছি, জি, ওর ফ্যাট লেভেলটা একটু কম আসবে। ও হচ্ছে আমাদের ফ্রিজিয়ান ক্রসের সাথে শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আচ্ছা, ওর বর্তমান লাইভ ওয়েট আছে 705-10 কেজি, প্লাস মাইনাস 700 কেজি। ও 4 দাঁতের একটা গরু। ওর আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 5,30,000 টাকা। আপনার এই খামারের সব থেকে কম মূল্যের যে গরুটি, সেই গরুটির দাম কত? আপু আমাদের এখানে এই বছর স্টার্ট হয়েছে 85,000 টাকা গরু, সেটা ইতিমধ্যে সেল হয়ে গেছে। কি জাতের গরু ছিল? দেশি জাতের গরু। তাহলে এই যে আগে যারা গরুটা বুকিং দিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে কি কোনো রকম এই যে গরুকে দেখে শুনে রাখা বা গরুটাকে আপনি খাওয়াচ্ছেন, এখানে রাখছেন, লালন পালন করছেন, তার জন্য কি আলাদা কোনো খরচ নিচ্ছেন? আমরা যখন প্রাইসটা ফিক্সড হয় কারোর সাথে, সেটা ওই ঈদে তার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত প্রাইসটা ফিক্সড হবে, এর মধ্যে কোনো এক্সট্রা চার্জ নেই। আর হচ্ছে আমরা যে তার বাসায় যে গরুটা 2 দিন বা 3 দিন আগে থাকছে, এটার জন্য ওনার বাসায় যে গরুটা থাকবে তার যে খাবারটা দরকার সেটাও আমরা পর্যাপ্ত ওনাকে দিয়ে দিচ্ছি, যাতে ওনার বাইরের থেকে খাবার কেনার যে হ্যাসেলটা দরকার হয় সেটা যাতে প্রয়োজন না হয়। আচ্ছা ভাইয়া, এখানে তো আরো অনেকগুলো শেড রয়েছে, সেই শেডেও অনেকগুলো গরু আছে, আমরা চলেন ওদিকে যাই। জি প্লিজ। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। রিফাত ভাই, আপনার খামারে তো দেখি ভুটানি জাতের গরু আছে। জি, কতটি গরু রয়েছে? আমাদের প্রায় 10টার মতো গরু আছে। আচ্ছা, মানে আমরা যারা ভাবছি যে কুরবানি দেব, আপনাদের যারা ক্রেতা রয়েছে, তারা কি ভুটানি জাতের গরুগুলো কেনার জন্য চাহিদা প্রকাশ করে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই এইটার ওই যে পুরান ঢাকাররা অনেক বেশি পছন্দ করেন, যে আসলে ভুটানি জাতের এই এটা মিট কোয়ালিটি একটু অন্যরকম আসে আসলে গরুর থেকে, নরমাল গরু থেকে। একদম ছোট সাইজের আপনার এখানে একদম ছোট আকারের যে ভুটানি গরুটা আছে, সেটার ওজন কতটুকু আছে? ওর ওজন আছে 200 কেজি কিছুটা কম। ও হচ্ছে আমাদের ট্যাবলেট, 4 দাঁত বয়স। এই ট্যাবলেটকে নিয়ে আসো তো। এত চঞ্চল আমি দেখছিলাম তখন, জাস্ট বাইরে থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, এত বেশি চঞ্চল, এবং মনে হচ্ছিল যে ও সবগুলোকে গুতিয়ে কোথায় এখান থেকে বের করে দিবে। ও হচ্ছে বক্সার ভুট্টি। দেখেন একদম ও দেখতে একটু অন্যরকম, অন্যদের থেকে একটু আলাদা, একটু গোল টাইপ। হ্যাঁ, মুখটা বক্সের টাইপের, চারকোনা। হ্যাঁ, আর হচ্ছে বলবো যে সুদর্শন, অন্য ভুট্টিদের থেকে ও একটু সুদর্শন, এবং বেশ গোগাচ্ছে। হ্যাঁ, রাগটা বেশি আর কি। খুব রাগী, তাই তো? ওর ওজন কত আছে ভাই আপনি বলেন? 200 কেজির একটু কম। ওর বর্তমান বাজার দর কত রয়েছে? ভাইয়া বাজার দরটা আসলে আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি, এটা আমি শখের ইয়াতে। আচ্ছা, যদি কে না হয় আমি আমাদেরকে খামারে দরকারে থাকবে এরকম আমি আসলে। আচ্ছা, মানে ওরা হচ্ছে শখ করে আমি ওকে রাখা পাচ্ছেন। আমি অনেক মানে অনেকের সাথে কথা বলে অনেক কষ্ট করে আসলে কালেক্ট করেছি। যদি কেউ একটা ভুট্টি বা ভুটানি জাতের গরু নিতে চায়, সে তো আপনার কাছ থেকে নিতে পারবে। অবশ্যই। ভুটানি জাতের এমন আছে যে একজন কুরবানি দিচ্ছে, ওনার পছন্দের ভুট্টি, উনি ভুটানি গরুটাকে বেশি প্রাধান্য দেয়, আমরা ভুট্টি ওনাকে নিয়ে যাচ্ছে। জি, তো এই গরুগুলো সাধারণত কতটুকু খাবার খায়? একটা গরুর কত খাবারের এটার কোনো ইয়া নেই, এগুলো বড় গরুর মতোই খাবার খায়। বড় গরুর মতো খাবার খায়, মোটামুটি বড় গরুর কাছাকাছি খাবার। ছোট, মানে আমি তো দেখে ভাবছিলাম যে যেহেতু আকার ছোট, ও হয়তো খাবার কম খায়। দেখবেন ওদের বডি স্ট্রাকচারটা অনেক মোটা মোটা হয় আসলে ভুটানি জাতের। হ্যাঁ, বেশ নরমাল গরুতে সুঠাম দেহের অধিকারী, এর জন্য আর ওদের খাবার চাহিদা একদম বড় গরুর মতোই হয়। ভুটানি গাভী কি কখনো পালন করা হয়েছে? ভুটানি গাভী আমি একটা এনেছিলাম, বাট ওইটা আসলে ব্রিডিং করানো সম্ভব হয়নি। আমি একটু খুঁজছি, দেখা যাক ইনশাআল্লাহ পেয়ে যাবো আশা করছি। তাহলে কিভাবে প্রক্রিয়াজাতকরণ
যারা করছেন তারা কিভাবে করছেন? আসলে কয়েকজন পেয়েছে, দুই একজনের ব্রিডিং করাতে পেরেছে, এই সংখ্যাটা খুবই কম। মানে চেষ্টা করে যেতে হয় যাচ্ছে, আসলে সময়ের দরকার। এখানে কি কোনো আবহাওয়াজনিত কোনো ব্যাপার না রয়েছে? আপু, এটা কোনো সমস্যা হচ্ছে না। না হওয়ার ওরা পেছনে আমাদের কারণটা- দেশে দেখা যায় যে আমরা যেগুলো কালেক্ট করছি সেগুলো হচ্ছে হয় বেশি ওজনধারী হয়ে যাচ্ছে, আর না হলে আমরা যেগুলো পাচ্ছি ওগুলো আসলে কখনোই কনসেপ্ট করবে না, এরকম গাভী আমরা বেশি পাচ্ছি আমাদের দেশে যেগুলো আসছে। ভাইয়া, ভুটানি জাতের গরুগুলো তো অনেক বেশি চঞ্চল হয়, জি। তো ওদেরকে তো চারণভূমিতে ছেড়ে দেওয়া সম্ভব হয় কি? মাঝে মাঝে আমরা ছাড়ি, যেমন আপু আপনাকে আরেকটা দেখাই, এটা হলো ক্যাপসুল। ওকে আমরা তেমন মোটা করছি একটু না, আমরা একটু কাছে নিয়ে আসবো। ওকে আমি আসলে আমার আমাদের ইচ্ছা আছে দর্শকদেরকে দেখাতে চাই। ওকে খুব জেদ্দি, হ্যাঁ, কোনোভাবে খুব আসবে না সে। সিংটা দেখেন, ওকে আমি ব্রিডিং পারপাসের জন্য আসলে পালন করছি। দেখেন ধরে রাখা সম্ভব হয় না কি পরিমাণ শক্তি, এবং জি। এই ছোট ছোট গরু এত বেশি শক্তি কিভাবে ওদের খুব আসে? মানে শক্তি আসে। এটি কি ওদের জাতগত বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্যও পড়ছে? বলতে পারেন, আর হচ্ছে ওদের আসলে খাওয়া দাওয়াটা ওই যে বললাম বড় গরুর মতোই, আপনার ছোট দেখতে লাগে কিন্তু আসলে কিন্তু ওদের খাওয়া দাওয়া মশলা দিলে এবং সবকিছু ভালো, বড় গরুর মতোই সে খাবার খাচ্ছে। খাচ্ছে। এবং আমরা যদি ওদের সুস্বাস্থ্যের কথা যেহেতু বলছি যে অনেক বেশি সুঠাম এবং আমি সুস্বাস্থ্যের এখন অধিকারী, পর্যন্ত যা দেখলাম আল্লাহর মধ্যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। ভালো। আমি 3-4 বছর ধরে পালন করছি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। এবার তো খুব বেশি ভেটেরিনারি চিকিৎসকের কাছে নেওয়ার কোনো দরকার হচ্ছে না। ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ যদি আল্লাহর মধ্যে বড় ধরনের কোনো অসুস্থ না হয় তাহলে আমরা ওরকম প্রয়োজন হয় না। আচ্ছা, তো এর পরবর্তী সময় কি আপনার আরো বড় কোনো পরিকল্পনা আছে কিনা ভুটানি গরু? ওই যে ব্রিডিং এর জন্য আমার ইচ্ছা, আমি একটা সার তৈরি করছি, ইনশাআল্লাহ আশা করছি যে আমি যদি গাভী পাই আমি ব্রিডিং এ চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, একদম ছোট সময় যখন এনেছিলেন তখন ওজন কত ছিল? আমার কাছে একটা গরু আছে, এটা আমাদের এক ভাইয়ের গরু। এই গরুটা নিয়ে আসো তো মজুকে। আচ্ছা, একদমই ছোট, মানে কোলে করে নিয়ে চলে আসা যাবে? সিএনজি গরুকে নিয়ে আসা হয়েছে 39 কেজি। ও আমাদের কাছে প্রায় 2 বছর, এই ফাইম্বের গরুটা, ফুড ব্লগার। আচ্ছা আচ্ছা, ও এখন ওর ওজন আছে প্রায় 230 কেজির মতো। এটার সাইজটা কিন্তু আবার অন্য ভুটানি গরুর থেকে একটু বড়। হ্যাঁ একটু বড়, কিন্তু বড়। ও ভুট্টি, কারণ ওর বয়স হয়েছে ওগুলোর থেকে ওর একটু বয়সটা বেশি। আচ্ছা, এই বয়সের সাথে সাথে কি একটু বড় হচ্ছে? একটু বড় হয়, অনেকগুলো বড় উঁচা লম্বা হয় না, খাটো থাকে কিন্তু মোটা হয়। আচ্ছা, মানে বলা যেতে পারে যে একটু গোলগাল দেখা স্বভাবটাই গেছে যে হচ্ছে। ও হয়তো আমাদের দেশে জন্মানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য ওর একটু ইয়াটা হাইট অন্যদের থেকে একটু আলাদা। আসছে। বা এরকম কি সুযোগ হয়ে থাকে কখনো যে ভুটানির সাথে আমাদের দেশি গরুর কি কোনো দেশি ক্রস, যেটাকে আমাদের দেশে টেঙ্গুরা নামে আখ্যায়িত করা আছে। টেঙ্গুরা? টেঙ্গুরা, হ্যাঁ। ও আচ্ছা, তো টেঙ্গুর ওই ভুট্টি জাতের আমরা গরু বলি। কি কখনো আপনি হ্যাঁ চেষ্টা আমাদের করেছেন কাছেও আছে, খোঁজার? কিন্তু এটা একটু ক্রস ভুট্টি, ওটা প্রাইস এগুলো থেকে একটু কম হয়ে থাকে। ভাইয়া, প্রত্যেকটি ভুটানি গরুরই রং কিন্তু মাশাআল্লাহ খুব মাশাআল্লাহ, সুন্দর। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ভুটানি গরু তো দেখলাম, আপনার এখানে আরো অনেক জাতের গরু আছে, চলেন আমরা একটু শেডের ভেতরে যে গরুগুলো আছে সেগুলো দেখব। জি। আরে আকি স্পিড আইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। রিফাত ভাই, আপনার খামারে তো অনেকগুলো গরু আছে, আমরা এখন এই মুহূর্তে যে শেডের নিচে দাঁড়িয়ে আছি এই শেডটিতে কতটি গরু আছে? এখানে প্রায় শখানেকের মতো গরু আছে এই শেড। আচ্ছা, শেডগুলো যখন আপনারা তৈরি করেছেন, এই ছাউনিটা কিভাবে তৈরি করেছেন? একটু খোলামেলা পরিবেশে আমি যে একটা শেড করতে চেয়েছি। এটার হাইট আছে প্রায় 16 ফিট আপু, আচ্ছা, যাতে ভেতরে কি দেখেন ফ্যান কিন্তু খুব কম, হ্যাঁ, হ্যাঁ। 3-4টা বাতাস কিন্তু পাসিং হচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় মশা মাছির প্রচুর উপদ্রব হয়, হ্যাঁ, সেটার জন্য সেক্ষেত্রে কি আপনারা কোনো প্রিকশনারি নিয়ে আমরা থাকেন কিনা? প্রিকশন নিয়ে থাকি, যেমন আমরা ওষুধ দিচ্ছি, আশেপাশে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এবং যে দিনে সাধারণত কত বেলা খাবার আপনারা দিচ্ছেন গরুগুলোকে? আমরা প্রথমে ঘাস দিচ্ছি, তারপর আমরা হচ্ছে ওদেরকে দানাদার দিচ্ছি, দানাদার খাবার দিচ্ছেন, তারপর আবার বিকালে ঘাস পাচ্ছে, দানা পাচ্ছে। আর গোসল করাচ্ছেন কতবার? দিনে গরমকালে এখন 2বার পাচ্ছে, সকালে একবার, আবার দুপুরের পরে একবার। আচ্ছা, শীতের দিনেও কি গোসল শীতে করানো একবার হয়? করাই আমরা, করানো হয়। হ্যাঁ, যখন একটু হালকা রোদ ওঠে তখনই আমরা নিট এন্ড ক্লিন থাকার জন্য, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। থাকে। রিফাত ভাই, আপনাদের শুরুর গল্পটা শুনবো, কেন মনে হলো যে আমি ব্যবসা করব বা একজন উদ্যোক্তা হব? আমি ছোটবেলা থেকে ব্যবসায় নিয়ে পড়াশোনা করেছি, তখন থেকে ছোটবেলা থেকে ছিল চিন্তা একটা উদ্যোক্তা হব। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করেছি ফার্স্টে, যাকে চাকরির মজাটা নিয়ে দেখি। জি। চাকরি করতে গিয়ে দেখেছি না, চাকরিটা আসলে আমাকে দিয়ে সম্ভব না, একদম রুটিন বাঁধা কাজ আমার দ্বারা সম্ভব হয়ে না। যাচ্ছে। জি,
তারপর আমি আসলে এই ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করেছি। তখন চিন্তা করেছি যে আসলে কোন ব্যবসাটা করা যায়, আর ব্যবসা করতে হলে তো মানুষের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার, যেহেতু আমার ছিল না। তখন আমরা চিন্তা করেছি, আমি আমার এক ভাইয়ের সাথে, আমার সম্বন্ধী আছেন, একটা ফ্যামিলি প্রোগ্রামে গেট টুগেদারে আমি জিজ্ঞেস করছি, ভাই আমার দ্বারা চাকরি সম্ভব না, আমি পারবো না, তা না হলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। উনি বলে যে আমিও পারবো না। একমত হলাম, দুজনেই আমরা চাকরি করছি না, ডিটারমাইন্ড হলাম। তারপর আসলাম আমরা কি ব্যবসা করতে পারি। তখন আমার ছোটবেলা থেকে যেহেতু গরুর সাথে একটা ভালোবাসা আছে, গরু পালন, ঈদের আগে আমি 2 মাস 1.5 মাস আগে গরু পালন করে ঢাকা শহরে আমি পালন করেছি, সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেইখান থেকে এই গরু পালনটা চিন্তা করলাম যে আসলে ঠিক আছে, গরু ফার্ম করা যায়, গরু বিজনেসটা করা যায়। তখন আসলে আরও মাঠ ঘাট অনেক কিছু পোহাচ্ছি, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। ফার্স্টেই গরু ফার্ম শুরু করিনি, অনেকের সাথে থেকেছি, শিখেছি, গরু হাটে গিয়েছি, বাজারে গিয়েছি। তখন তারপরে অ্যানালাইসিস করে তারপর আমরা ফার্মটা শুরু করেছি 2018 সাল থেকে। আচ্ছা, তো আপনাদের কি মানে সুদূর প্রসারী চিন্তা কি রয়েছে খামার নিয়ে? আপু সত্যি কথা বলতে আমরা 3 জন বা যে পার্টনাররা আছে, আমরা যেই ভাইরা আছি এখন একসাথে, আমাদের চিন্তা এই প্রয়াস এগ্রোকে এই এগ্রো সেক্টরে যা যা আছে সেগুলো নিয়ে একটা ইন্ডাস্ট্রি রূপে দাঁড় করা। আল্লাহ এখন এটার সৌভাগ্য কতদিনে দিবে জানি না, আমরা ধৈর্য ধরে আছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আগাতে চাচ্ছি। আচ্ছা, তো ভাইয়ের কাছে আরো আমার জাস্ট ছোট্ট একটা জিনিস জানার, যে যদি কখনো কেউ গরুর ফার্ম করতে চায়, সেক্ষেত্রে সে মিনিমাম কতটুকু টাকা নিয়ে শুরু করতে পারে? আপু এইটা একটা এমন ব্যবসার আগে হলো এটা ভালোবাসার শখ, এই ভালোবাসা শেষ হন না। আমি দেখা যায় যে চিন্তা করি আমি 200 গরু কিনবো এবার 3 লাখ টাকার মধ্যে, যখন একটা বড় গরু দেখি 200 গরু কেনার পরে মনে হয় যে না এই গরুটাই নিয়ে যেতে হবে, এটা শেষ নেই। কিন্তু সবাইকে বলবো, আপনি আপনার এটা যদি বিজনেস রূপে আনতে চান, যেইটা আপনি সেল করতে পারবেন, যেই গরুটার কাস্টমার বেস আপনার রেডি আছে, সেইটাকে অ্যানালাইসিস করে রিসার্চ করে তারপর আপনি গরু পারচেজ করুন। আচ্ছা ভাইয়া, অনলাইনে তো এখন অনেক সার্ভিস পাওয়া যাচ্ছে, তো আপনাদের গরুগুলো কেউ যদি অনলাইনে পারচেজ করতে চায় সেই সুযোগ আছে? হ্যাঁ, সেই সুযোগ আছে। আমাদের ফেসবুকে একটা পেজ আছে, প্রয়াস এগ্রো ফার্ম, আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। অনেক প্রবাসী আছেন যারা ভিডিও কলে কি দেখে তারা তখন অনলাইনে ভিডিও কলে পছন্দ করতে পারবেন। ভিডিও কলে আমাকে ওনাকে একটা রেঞ্জ বলে বা একটা ওজনের আইডিয়া দেয়, আমি ওনাকে ভিডিও কলে দেখাই, ওনার যেটা পছন্দ হয় সেটা পারচেজ করার চেষ্টা করি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আপনারা দেখছিলেন কোরবানির ঈদকে সামনে রেখে কতটা ব্যস্ত সময় পার করছেন আমাদের রিফাত ভাই তার খামারে, এবং তারা বেশ যত্নের সাথে পশুগুলোকে দেখভাল করেন, সবসময় ভালো এবং সুষম খাবার খাইয়ে পশুগুলোকে তারা বড় করার চেষ্টা করেন। সারা বছরই তারা এই মোটা তাজাকরণের কাজটি করে থাকেন। যারা রিফাত ভাইয়ের মতো অফিসের বন্দিদশা থেকে মুক্তি পেতে চান, কোনো ব্যবসা করতে চান, খামার হতে পারে তাদের জন্য একটি উপযুক্ত সিদ্ধান্ত। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এই পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সেটস। আগামী পর্বে আবার দেখা হবে কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন দীপ্ত কৃষি।